আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি অধ্যায় নিয়ে। অধ্যায়টা নাম হলো জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা, যেটাকে আমরা জেনেটিক্স এবং হেরিডিটি বলতে পারি। জেনেটিক্স জিনিসটা খুব ইন্টারেস্টিং। জেনেটিক্স সম্পর্কে জানতে হলে তোমাকে জিন সম্পর্কে জানতে হবে, এবং জিন সম্পর্কে জানতে গেলে আমাদের মনে একটা ভীতি কাজ করে, ঘাড় মটকে দিবে। না, আদতে এই জিন ঘাড় মটকায় না, এই জিন ওই জিনের তফাৎ আছে। এবং এই জিনটা যদি তুমি দেখো, জিনটাই হচ্ছে জেনেটিক্স এর ভিত্তি বলতে পারো একরকম। এই জিনটার উপর করে আমরা জেনেটিক্স এর নানা পড়াশোনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা পড়ালেখা শুরু করি। জেনেটিক শব্দটা আসছে জেন শব্দটা থেকে। জেন শব্দটা আদত অর্থ হলো সৃষ্টি হওয়া বা উদ্ভূত হওয়া। এখন বলবো ভাই, সৃষ্টি হওয়া বা উদ্ভূত হওয়া কোথা থেকে উদ্ভূত হচ্ছে? উদ্ভূত হচ্ছে তোমার মধ্য থেকে। তোমার মধ্য থেকে বলতে কি রকম, তোমার বাবার মধ্যে একটা জিন ছিল যেটা তাকে লম্বা করত, এবং সেই লম্বা করার জিনটা বংশানুক্রমে, মানে তোমার বাবা থেকে তুমি হওয়ায় তোমার মধ্যে জিনটা স্থানান্তরিত হয়েছে, এবং জিনটা স্থানান্তরিত হওয়ার কারণে এখন তুমিও তোমার বাবার মতো লম্বা। এরকম অনেক বৈশিষ্ট্য তোমার বাবার সাথে তোমার মিল রয়েছে, এবং এর পিছনে কারণ হচ্ছে এই জেন শব্দ থেকে আবিষ্কৃত জেনেটিক্স এর এই জিনটা। একটু গোলমেলে লাগবে, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের আগে ছিল না, এখন যেহেতু নতুন চ্যাপ্টার। আস্তে আস্তে চেষ্টা করব আমরা, তোমরা যেন বুঝে পড়তে পারো, এবং আমরাও তোমাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব। আসলে জিন সম্পর্কে জানার চেষ্টা করি, কারণ জিন থেকে আমরা জেনেটিক শব্দ সম্পর্কে জানতে পারবো। জিন প্রথমে জানতে হবে জিন কোথায় থাকে। কোথায় থাকলে তারপর আমরা জানবো জিন কাকে বলে। পদ্ধতিটা উল্টা হলেও এটাই কার্যকর, কারণ তোমাদের অনেকগুলো শব্দ এখানে জানা নেই বা জানা আছে তোমাদের পরিচিত না, যেগুলো আমরা এখন তোমাকে জানানোর চেষ্টা করব। আমরা এখানে একটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। কোষ দিয়েই আমাদের দেহ গঠিত হয়ে থাকে। এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষ দিয়ে উদ্ভিদের দেহ গঠিত হয়, এবং এখানে তোমরা দেখবা একটা নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের মাঝখানে দেখবা কিছু জালি জালি তার তার প্যাঁচ আছে, যেগুলোকে আমরা বলে থাকি ক্রোমাটিন তন্তু, বা পরে এগুলা নাম হয় ক্রোমোজোম। যখন আমরা কোষ বিভাজন চ্যাপ্টার গুলা পড়ব, তখন আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। এই ক্রোমোজোমের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, এই ক্রোমোজোমটা গঠিত হয় ডিএনএ দিয়ে। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা তোমাদের তত বেশি জানার দরকার নেই। আমাদের জানা দরকার শুধু ডিএনএ দিয়েই ক্রোমোজোম তৈরি হয়, এবং ডিএনএ এর একটা অংশ হচ্ছে জিন। এখন যদি আমরা আসি জিন কাকে বলে, তাহলে দেখো, জিন হলো ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ। এই ডিএনএটা ক্ষুদ্রতম একটা অংশ, যা বংশগতির মৌলিক একক। এখন তোমরা বলবে, ভাই এতটুকু তো বুঝলাম, জিন হলো ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ, বংশগতিটা কি? বংশগতিটা হচ্ছে যে পদ্ধতিতে তোমার মা বাবার বৈশিষ্ট্য তোমার মধ্যে সঞ্চারিত হয়েছে, মানে যে পদ্ধতিতে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে আমরা বলে থাকি বংশগতি বা হেরিডিটি। ইংলিশ ওয়ার্ডগুলো তোমাদের জানার তত বেশি প্রয়োজন নেই, তাও আমরা বলছি। বংশগতির উপর আমরা বুঝতে পারি তোমার মধ্যে কিভাবে তোমার মা বাবার বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়েছে। আমরা যা বলতেছিলাম জিন তত্ত্ব বা জেনেটিক্স। জিন তত্ত্ব বা জেনেটিক্স কি? এটি হচ্ছে জীববিজ্ঞান। আমরা তো জীব, আমরা জড় নই। উদ্ভিদ জীব, প্রাণীয় জীব, তো আমরা জীববিজ্ঞানের আওতায় পড়ি। জীববিজ্ঞানের যে শাখায় জিন, যেটা সম্পর্কে আমরা প্রথমেই তোমাদেরকে জানিয়েছি, জিনের গঠন, এটা কিভাবে গঠিত হয় বা এটা কি আকার আকৃতি, এর কাজটা কি, এবং বংশ পরম্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল। বংশ পরম্পরায় মানে তোমার বাবা থেকে তোমার মধ্যে কিভাবে আসতেছে, এবং এটার ফলাফল কি হচ্ছে, তুমি লম্বা হচ্ছ, বাটি হচ্ছে, কালো হচ্ছে, ফর্সা হচ্ছে, সেগুলো সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি জেনেটিক্স। জেনেটিক্স এর আবিষ্কারক কে বা জনক কে? জেনেটিক্স এর বা বংশগতিবিদ্যা যাকে আমরা বলছি, তার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল কোনো সাধারণ মানুষ ছিলেন না। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন কৃষকের সন্তান।
তিনি 1822 সালে অস্ট্রেলিয়া বা চেক প্রজাতন্ত্রতে তিনি জন্মগ্রহণ করেন। তার স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার, কিন্তু তিনি একটা দারিদ্র পরিবারের জন্ম নেওয়ায় তার এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদত্যাগ করে তিনি একটা গির্জায় শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। শিক্ষানবিশ হিসেবে যোগদান করার পর তিনি দীর্ঘ 7 বছর 34 ধরনের মটরশুঁটি নিয়ে তার চার্চের বা গির্জার বাগানে বংশগতি রহস্য উদ্ঘাটনের বিভিন্ন পরীক্ষা করেন এবং এতে তিনি 2টি সূত্র আবিষ্কার করেন, যাকে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র নামে জানি। এবং তিনি এই সূত্রগুলো তৎকালীন একটা সংস্থা ছিল যার নাম হচ্ছে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি জমা দিয়েছিল এবং উনি 1884 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 16 বছর পর তিনজন বিজ্ঞানী 3টে আলাদা আলাদা দেশ থেকে একই জিনিস আবিষ্কার করেন। এই আবিষ্কারগুলো পরে যখন তারা পর্যালোচনা করতে গিয়ে সোসাইটিতে যান, যেসব বিজ্ঞান সোসাইটি থাকে, সেখানে দেখেন হাই রে আল্লাহ, একে আবিষ্কার করতে গেলাম, এ তো মেন্ডেল সাহেব আমাদের আগে আবিষ্কার করে বসে আছে, এ তো বেকার খাটনি হয়ে গেল। তাও ওই 3জন বিজ্ঞানীর নাম বংশগতিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কারণ তারা নানাভাবে এই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের অগ্রগতিতে সাহায্য করেছেন। তারা ছিলেন হচ্ছে হিউগো দ্য ব্রিস, কার্ল করেন্স এবং এরিক চেমার। 3জন বিজ্ঞানী মেন্ডেলের পর আরো বংশগতিতে অবদান রেখেছেন অগ্রগতির ক্ষেত্রে। তারা ছিল হিউগো দ্য ব্রিস, কার্ল করেন্স এবং এরিক চেমার্ক। এদের পরে আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে যখন পর্যালোচনা করতে যাই, তখন দেখি যে মেন্ডেল সাহেব যে পরীক্ষাগুলো করেছেন সেগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে জানতে পারি। তিনি মটরশুঁটি নিয়েছিলেন, যা তোমাদেরকে আগেই বলেছি। তিনি দীর্ঘ 7 বছর 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের 34 ধরনের মটরশুঁটি নিয়েছিলেন এবং তা থেকে তিনি পরীক্ষা নিরীক্ষা করে 2টি সূত্র দিয়েছিলেন, যা সম্পর্কে আমরা আগেই বলেছি। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তিনি মটরশুঁটি গাছ কেন বেছে নিয়েছেন? মটরশুঁটি গাছগুলো বেছে নেওয়ার কিছু কারণ আছে, যা এখন আমরা বলব। প্রকৃতপক্ষে আমরা যে মেন্ডেলের সূত্রগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো মেন্ডেল আদত নিজে দেয়নি। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চলে গেছেন জমা দিয়ে। পরে কার্ল করেন্স নামক একজন বিজ্ঞানী ছিলেন, যিনি পর্যালোচনা করে দেখছেন, পড়াগুলো পড়ে দেখছেন ওনার রিসার্চ পেপারগুলো। তারপর তিনি সিদ্ধান্ত নেন যে এগুলোকে মেন্ডেলের 2টি সূত্র নামে আমরা প্রকাশ করতে পারি, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র।